প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো? কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের অষ্টম অধ্যায়ে মানব বসতি পড়াবো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে। মানব বসতি পড়ানোর আগে অবশ্যই আমাদের জানতে হবে মানব বসতি কি, মানব বসতির সংজ্ঞা কি, কেন মানব বসতি গড়ে উঠেছিল, এগুলো আমাদের জানতে হবে। তাহলে আমরা মানব বসতি কি দেখো, কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তখন তাকে মানব বসতি বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায়, একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে মানুষ যদি একত্রিত হয়ে বসবাস করে তখন তাকে মানব বসতি বলা হয়। এখন প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে তোলার জন্য এটাই হচ্ছে প্রথম অবস্থা। প্রকৃতির সঙ্গে নিজেকে উপযোগী করে তোলার এটা প্রথম অবস্থা। পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের প্রথম পদক্ষেপ হলো মানব বসতি। মানুষ প্রাকৃতিক অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য মানব বসতি গড়ে তোলে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্নতার জন্য বিভিন্ন ধরনের বসতি গড়ে ওঠে। যেমন মেরুদেশীয় অঞ্চলে এক্সিমোরা, বরফের ঘর। বাংলাদেশের অধিকাংশ গ্রামীণ বসতি দোতলা ও চৌতলা ধরনের ঘর দেখতে পাওয়া যায়। আর বিশ্বের বিভিন্ন শহরের বসতিতে আধুনিক নকশা ও নির্মাণ সামগ্রী প্রয়োগ করে উচ্চ অট্টালিকা তৈরি করা হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে গ্রামীণ ও শহর উভয় স্থানে বসতি বৃদ্ধির হার বেড়েই চলছে। বিশেষভাবে অপরিকল্পিত নগরায়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা দেখো বসতি স্থাপনের নিয়ামকগুলো কি কি। বসতি স্থাপনের নিয়ামক হলো ভূপ্রকৃতি। কি কি কারণে বসতি গড়ে ওঠে দেখো, ভূপ্রকৃতি, পানিরও সহজলভ্যতা, প্রতিরক্ষা, পশুচারণ, মাটি এবং যোগাযোগ ব্যবস্থা। এখন আমরা দেখো ভূপ্রকৃতিটা কি। মানব জনবসতি গড়ে ওঠার পেছনে ভূপ্রকৃতি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। কি প্রভাব বিস্তার করে দেখো, সমতল ভূমিতে এখানে বসতি স্থাপন করা সহজ, ব্যয়বহুল কম, কৃষিকাজ করা যায় সহজে। কিন্তু পাহাড়ি এলাকায় ভূমি অসমতল হয়, কৃষিকাজ করা তেমন সম্ভবপর হয় না। ফলে যাতায়াতের সুবিধার জন্য কৃষি জমির নিকটে জনবসতি গড়ে তোলে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসতির ঘনত্ব সমতল ভূমির তুলনায় খুবই কম। এরপর 2 নম্বরটা কি আছে, পানির সহজলভ্যতা। প্রাচীনকালে পানির সহজলভ্যতা, পানির অভাব ছিল। জীবন ধারণের জন্য মানুষের প্রথম ও প্রধান চাহিদা হলো বিশুদ্ধ পানীয় জল। একটি নির্দিষ্ট জলপ্রাপ্ত স্থানে মানুষ বসতি গড়ে তোলে। মরুময় এবং উপমরুময় অঞ্চলে ঝর্ণা ও প্রাকৃতিক কূপের চারদিকে মানুষ সংঘবদ্ধ হয়ে বসতি স্থাপন করেছে। পানীয় জলের প্রাপ্যতার উপর নির্ভর করে গড়ে ওঠা এই সমস্ত বসতিকে আর্দ্র অঞ্চলের বসতি বলা হয়। অর্থাৎ এই পানীয়, প্রাচীনকালে পানির খুব অভাব ছিল। এই অভাব, যেখানে কূপ বা পানির সহজলভ্যতা ছিল, ওই আশেপাশে মানুষ বসতি স্থাপন করেছে। মরুময় এবং উপমরুময় অঞ্চলে সাধারণত যেখানে কূপ ছিল, যেখানে পানির সহজ প্রাপ্যতা ছিল, ওই কূপ বা পানির সহজ প্রাপ্যতা এলাকার আশেপাশেই মানুষ বসতি স্থাপন করত। এরপর কি আছে, মাটি। মাটিও বসতি স্থাপন করার জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মাটি বসতি স্থাপন করার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন দেখো, মাটি বসতি স্থাপন করার জন্য উর্বরতা শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করে। মাটির উর্বরতা শক্তির উপর নির্ভর করে বসতি স্থাপন করে। উর্বর মাটিতে পুঞ্জীভূত বসতি গড়ে ওঠে, কিন্তু অনুর্বর মাটিতে বিক্ষিপ্ত বসতি গড়ে। পুঞ্জীভূত কি, ঘন ঘন বসতি গড়ে ওঠে। আর বিক্ষিপ্ত কি, মনে করো এখানে একটা বাড়ি, আবার মনে করো অনেক দূর গিয়ে একটা বাড়ি, এখানে এরকম বিক্ষিপ্ত বসতি গড়ে। যেখানে উর্বর মাটি, সেখানে উর্বর মাটি ব্যবহার করে মানুষ কৃষিকাজ করতে পারে, মানুষ বিভিন্ন রবি শস্য চাষাবাদ করতে পারে। ফলে ওই আশেপাশে মানুষ বসতি বেশি স্থাপন করে। আর যেখানে অনুর্বর মাটি, সেখানে মানুষ এই সব সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। ফলে সেখানে মানুষ ওরকম পুঞ্জীভূতভাবে বসবাস করে না, সেখানে বিক্ষিপ্তভাবে মানুষ বসবাস করে। মাটির প্রভাবে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, সুইডেন প্রভৃতি দেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে।
মাটির এই যে অনুর্বর মাটির কারণে জার্মানি, পোল্যান্ড, তারপর সুইডেন, নরওয়ে এইসব অঞ্চলে অনেক বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করেছে। এরপর দেখো প্রতিরক্ষা। প্রতিরক্ষা হচ্ছে জীবন রক্ষা করার জন্য সাধারণত প্রাচীনকালে প্রতিরক্ষা সুবিধার জন্য মানুষ পুঞ্জীভূত হয়ে বসবাস করত, অর্থাৎ বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য মানুষ একত্রিত হয়ে বসবাস করত। একত্রিত হয়ে বসবাস করলে কারণ বিভিন্ন বন্য প্রাণী একজন বা দুইজন বলে তাদের আক্রমণ করতো, কিন্তু যখন অনেকজন লোক একত্রে বসবাস করতো, একত্রে থাকতো, পুঞ্জীভূত ভাবে থাকতো, তখন তাদের আক্রমণ করার সাহস পেত না। বহিরাগত শত্রু আক্রমণ, বন্য জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ একত্রে বসবাস করত। কারণ প্রাচীন কালে আত্মরক্ষার জন্য আধুনিক কোনো অস্ত্রের প্রচলন ছিল না। এই প্রাচীন কালে নিজের আত্মরক্ষার জন্য আধুনিক কোনো অস্ত্রের ব্যবহার ছিল না, প্রচলন ছিল না। এরপর আছে পশুচারণ। পশুচারণ এলাকায় সাধারণত ছড়ানো বসতি দেখা যায়, বিক্ষিপ্ত বসতি দেখা যায়। পশুচারণের জন্য বড় বড় এলাকা দরকার হয়, ফলে নিজেদের সুবিধার জন্য তারা বিক্ষিপ্তভাবে বসতি স্থাপন করে। যেমন অস্ট্রেলিয়া পশুচারণ ক্ষেত্রে বিক্ষিপ্ত বসতি দেখা যায়। এরপর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। প্রাচীনকালে যাতায়াত ব্যবস্থার উপর নির্ভর করে জনবসতি গড়ে উঠত। প্রাচীনকালে যেখানে যাতায়াতের সুবিধা ছিল, যেমন নদী বা সড়ক পথের পাশে বসতি স্থাপন করতো, নদীর দুই পাশে বসতি স্থাপন করার, নদী দিয়ে যাতায়াত ব্যবস্থা ছিল। প্রাচীনকালে এরকম সড়ক এবং রেলপথ এরকম আধুনিক অবস্থা ছিল না, ফলে তখন নদী পথে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল এবং নদীর উভয় পাশে বসতি স্থাপন করত। নদী তীরবর্তী স্থানে নৌ চলাচলের সমতল ভূমিতে যাতায়াতের সুবিধা থাকায় এরূপ স্থানগুলোতে পুঞ্জীভূত বসতি গড়ে উঠছে। মিশরের নীল নদের তীরবর্তী আলেকজান্দ্রিয়া এবং তাজিকিস্তানের সমতল ভূমিতে সমরকন্দ নগরের উৎপত্তি হয়েছে। এটা হচ্ছে আমার এই বসতি স্থাপনের নিয়ামকগুলোর মধ্যে কি কি আমরা ভূপ্রকৃতি, পানি সহজলভ্যতা, পানীয় জলের সহজলভ্যতা, মাটি, প্রতিরক্ষা, পশুচারণ ও যোগাযোগ ব্যবস্থা। এবার বসতির ধরন, এখন কোন আমাদের বা পৃথিবীতে কোন ধরনের বসতি দেখা যায়? পৃথিবীতে দুই ধরনের বসতি, এক হচ্ছে গ্রামীণ বসতি আর হচ্ছে নগর বসতি। গ্রামীণ বসতি কাকে বলে? যে বসতিতে অধিকাংশ মানুষ প্রথম পর্যায়ে অর্থনীতি অথবা কৃষির সাথে জড়িত তাকে গ্রামীণ বসতি বলা হয়। যে বসতিতে অধিকাংশ মানুষ অর্থাৎ শতকরা 80% মানুষ কৃষির সাথে জড়িত বা প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, ওই ধরনের বসতিকে গ্রামীণ বসতি বলা হয়। এটি সাধারণত কৃষির উপর নির্ভর করে। গ্রামীণ বসতি বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, গোষ্ঠীবদ্ধ, এর যে কোনো এই গ্রামীণ বসতিগুলো বিক্ষিপ্ত, গোষ্ঠীবদ্ধ অথবা পুঞ্জীভূতভাবে যে কোনো ভাবেই হতে পারে। এর কারণ হলো গ্রামের প্রচুর জমি থাকে, স্বভাবতই গ্রামবাসীরা খোলামেলা জায়গায় বাড়ি তৈরি করতে পছন্দ করে। বাড়িঘর কাঠামোগত বৈশিষ্ট্য, নির্মাণ উপকরণ, বাড়ির নকশা ইত্যাদি বিচারে গ্রামীণ বসতি সহজে চিনে নেওয়া যায়। শহরের ইট সিমেন্টের নির্মাণ স্থাপন থেকে গ্রামের মাটির ও কাঠের, পাথরের বাড়িকে সহজে আলাদা করা যায়। কৃষি প্রধান গ্রামে গোলাবাড়ি, কৃষি যেসব গ্রামীণ বসতিগুলো কি কি দেখো, গ্রামীণ বসতিতে বাড়িতে কি কি থাকে? গোলাবাড়ি থাকে, ফসলের জন্য, ফসল রাখার জন্য, ধান রাখার জন্য বা ফসল রাখার জন্য গোলাবাড়ি থাকে। গোয়াল বাড়ি থাকে যেখানে গরু রাখা হয়। ঘরের ভিতরে চতুর্পাশে ঘর থাকে, মাঝখানে উঠান থাকে। অতি পরিচিত দৃশ্য, গ্রামের উঠানের চারপাশে ঘিরে শোবার ঘর, রান্নাঘর, গোয়ালঘর তৈরি করা হয়। উঠানের গৃহস্থরা ধান সেদ্ধ, শুকনো ও ধান ভাঙ্গা ছাড়াও নানান কাজ করে থাকে গ্রামের নববধূরা বা বধূরা। যেমন গ্রামের শোবার ঘর, মানুষের রান্নাঘর, গোয়ালঘর যেমন আলাদা আলাদা গড়ে ওঠে, শহরে কিন্তু তেমন হয় না। মানব বসতিতে বসতবাড়িতে অবস্থান আরামদায়ক হওয়ার জন্য প্রাকৃতিক বায়ু প্রবাহ সহজে প্রবেশের জন্য আলাদাভাবে বসতি গড়ে ওঠার প্রধান কারণ। এখন এই আলাদাভাবে বসতি, যে গ্রামের বসতি, গোয়ালঘর, তারপর গোলাবাড়ি, তারপর হচ্ছে মানুষের শোবার ঘর, এগুলো আলাদা আলাদাভাবে তৈরি করা হয়। কারণ প্রকৃতি থেকে আবহাওয়া যেন কি তোমার এই যে সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করতে পারে, এই জন্য সাধারণত গ্রামের বসতি
আলাদাভাবে তৈরি করা হয়। গ্রামীণ বসতি পথঘাটের প্রাধান্য থাকে খুব কম, কারণ গ্রামে প্রধানত খাদ্য উৎপাদক অঞ্চল, কৃষি বিভিন্ন অবস্থায় অর্থাৎ বীজতলা তৈরি, চারা রোপণ ইত্যাদি করা হয়। এরপর 2 নম্বর দেখেন নগর বসতি। নগর বসতি কি বলছে? যে বসতি অঞ্চলে অধিকাংশ অধিবাসী প্রত্যক্ষ ভূমি ব্যবহারে ব্যতীত অন্যান্য কৃষিকাজের, অর্থাৎ নগর বসতি হচ্ছে যে বসতি প্রত্যক্ষ কৃষির সাথে জড়িত নয়, অর্থাৎ প্রথম পর্যায়ে অর্থনীতি কর্মকাণ্ডের সাথে জড়িত নয়, এবং এরা প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবহার করে ক্রয় বিক্রয়, পরিবহন, প্রশাসন, তারপর শিক্ষা সংক্রান্ত কাজ প্রভৃতি পেশায় নিয়োজিত থাকে, তাদেরকে নগর বসতি বলা হয়। অর্থাৎ যে পেশার মানুষ প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নিয়োজিত না, এরা প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবহার করে, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড প্রয়োগ করে, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত, এই ধরনের বসতিকে সাধারণত নগর বসতি বলা হয়। বাহ্যিক দিক দিয়ে বিচার করে দেখা যায় শহরের অনেক রাস্তাঘাট কোনো কোনো ক্ষেত্রে বিশাল আকারচুম্বী অট্টালিকা রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, নার্সিং হোম, আমোদ প্রমোদের জন্য বহু প্রকার সংস্থা, পার্ক ইত্যাদি থাকে। বড় বড় শহরে বিভিন্ন অংশে নানা ধরনের কর্মকাণ্ড চলে থাকে। এবার দেখো গ্রামীণ বসতি ধরন। এটা হচ্ছে বসতি দুই প্রকার ছিল, গ্রামীণ বসতি ও নগর বসতি। গ্রামীণ বসতি ধরন ও বিন্যাস। গ্রামীণ বসতিকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়: গোষ্ঠীবদ্ধ ও সংঘবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি এবং রৈখিক বসতি। এখন 3 প্রকার। কি গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি? সংঘবদ্ধ বসতি একই ধরনের, এই ধরনের বসতি কোনো এক স্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। অর্থাৎ এই যে গোষ্ঠীবদ্ধ বসতি, এখানে একই গোষ্ঠীর লোকজন একত্রিত হয়ে বসবাস করে। এই বসবাস এটা সাধারণত গ্রামে দেখা যায়। এটা গ্রামীণ বসতি ধরন, অর্থাৎ গ্রামেই দেখা যাবে। গোষ্ঠীবদ্ধ বসতি বা সংঘবদ্ধ বসতি অর্থাৎ একই গোষ্ঠীর লোক একই জায়গায় পুঞ্জীবিত হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোট গ্রাম হতে পারে, আবার পৌর হতে পারে। এই ধরনের বসতির লক্ষণ চোখে পড়ে, তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম, বাসগৃহ একত্রে সমাবেশ, সামাজিক বন্ধন, অর্থনৈতিক কর্মকাণ্ড জন্য বাসগৃহগুলোর মধ্যে পরস্পর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। এই স্থানটি অর্থনৈতিক দিক দিয়ে উন্নত, তবে সেখানে আরো বসতি ও রাস্তা গড়ে উঠবে। এভাবে একাধিক রাস্তার সংযোগস্থলে বর্ধিষ্ণু এলাকায় শহর বা নগরে রূপান্তরিত হবে। অর্থাৎ 3-4টা রাস্তার মোড়ে, 3-4টা রাস্তার মোড়ে মনে করে বসতি তৈরি করবো। এরকম আস্তে আস্তে বসতি তৈরি হতে হতে একসময় নগর বসতিতে পরিণত হবে। এরকম আস্তে আস্তে বসতি তৈরি হতে হতে এটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। সংঘবদ্ধ বসতি এরকম আস্তে আস্তে বসতি তৈরি হতে একসময় নগর বসতিতে পরিণত হবে। এরপর 2 নম্বর বিক্ষিপ্ত বসতি। বিক্ষিপ্ত বসতিটা কি? বিক্ষিপ্ত বসতি যে বসতি খুব কাছাকাছি বসতি তৈরি না হয়, বিভিন্ন দূরে বসতি স্থাপন করা হয়, এই ধরনের বসতিকে বিক্ষিপ্ত বসতি বলা হয়। মনে করো বিক্ষিপ্ত বসতি, এখানে একটা বসতি আছে, আবার এখানে একটা বসতি আছে, আবার মনে করো এখানে একটা বসতি আছে, এখানে। এই যে অনেক দূরে যে বসতিগুলো স্থাপন করা হয়, এই ধরনের বসতিগুলো সাধারণত কি বিক্ষিপ্ত বসতি বলা হয়।
এটি সাধারণত এটি ছড়ানো ছিটানো থাকে, মানে এখানে এখানে অনেক ডিস্টেন্স, অনেক পার্থক্য। এটি সাধারণত আমাদের দেশে এই ধরনের বসতি খুবই কম দেখা যায়। এটি কোথায় কোথায় দেখা যায়? কানাডা যুক্তরাষ্ট্রে খামার বসতি, অস্ট্রেলিয়া মেষ পালন কেন্দ্রে এই ধরনের বসতি উদাহরণ। কখনো কখনো 2টি বা 3টি পরিবার একত্রে বসবাস করে, তবে এক্ষেত্রে এদের অতি ক্ষুদ্র বসতি অপর ক্ষুদ্র বসতি থেকে দূরে অবস্থান করে। এটা এক্ষেত্রে অনেকগুলো 2-3টি পরিবার হয়তো একত্রে বসবাস করতে পারে, কিন্তু একটি ক্ষুদ্র পরিবার থেকে অন্য ক্ষুদ্র পরিবারের দূরত্ব অনেক বেশি থাকে, অনেক দূরে অবস্থান করে। হিমালয় বন্ধু পার্বত্য অঞ্চলে এরূপ কিছু বসতি আছে, সেখানকার উপত্যকার অধিবাসীদের সঙ্গে এক অঞ্চলে, সেখানে উপত্যকা কোন অঞ্চলে, মনে করো পাহাড়ি এলাকায় এমন একটা বসতি, এখানে একটা বসতি আছে এবং এখানে একটা বসতি আছে, বা এখানে দুইটা বসতি আছে অথবা এখানে দুইটা বসতি আছে, এবং এই অঞ্চলের বসতির সাথে এই অঞ্চলের বসতি বছরে দেখা হতেও পারে এবং সারা জীবনেও দেখা নাও হতে পারে, এরকম অবস্থা। এবং তো কোথায় হিমালয় বন্ধু পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি আছে যেখানকার এক অঞ্চলের উপত্যকার অধিবাসীর সঙ্গে অন্য দিকের উপত্যকার অধিবাসী সারা জীবনে দেখা সাক্ষাৎ হয় না বা নাও হতে পারে। এই ধরনের বসতি বিক্ষিপ্ত বসতি পর্যায়ে পড়ে। বিক্ষিপ্ত বসতি বৈশিষ্ট্যগুলো কি কি? বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্যগুলো 2টি বাসগৃহ ও বসতির মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে। অর্থাৎ বিক্ষিপ্ত বসতির বৈশিষ্ট্য কি? দুটি, একটা বাসগৃহ একটা বাসগৃহ, এই বাসগৃহের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে। যেমন অতি ক্ষুদ্র পরিবারভুক্ত, এটা ক্ষুদ্র ক্ষুদ্র পরিবারভুক্ত সদস্য থাকে, পরিবারভুক্ত বসতি। আর অধিবাসীদের সামাজিক অর্থনৈতিক বিচ্ছিন্নতা, অর্থাৎ এদের এই যে পরিবারে, এখানে একটা পরিবার, এখানে এখানে সামাজিক অর্থনৈতিকভাবে তারা এক একজন এক এক রকম ভাবে বিচ্ছিন্নতা বিরাজ করে। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার পেছনে কতগুলো প্রাকৃতিক ও সাংস্কৃতিক নিয়ামক কাজ করে। পৃথিবীর অধিকাংশ বিক্ষিপ্ত বসতি বন্ধুর প্রকৃতি অঞ্চলে গড়ে ওঠে, যেখানে বসবাস করা খুব কষ্টকর, বন্ধু অর্থাৎ উঁচু নিচু জায়গা, বন্ধু অর্থাৎ কি কোথাও উঁচু কোথাও নিচু, এই ধরনের জায়গায় সাধারণত এই বিক্ষিপ্ত বসতিগুলো গড়ে ওঠে। বন্ধুর প্রকৃতি যেমন কৃষিকাজের জন্য সমতল ভূমি পাওয়া যায় না, তেমনি সেখানে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাও কষ্টসাধ্য। বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার অন্যতম কারণ জলাভূমি, বিল অঞ্চল, ক্ষয়িত ভূমি, বনভূমি, অনুর্বর মাটি ইত্যাদি। এরপর রৈখিক বসতি। এই ধরনের বসতি সাধারণত নদী বা রাস্তার পাশে গড়ে ওঠে। রৈখিক বসতি। রৈখিক বসতি সাধারণত রাস্তা, এই ধরনের বসতি বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে, যে বাড়িগুলো একই সরলরেখায় গড়ে ওঠে, এই ধরনের এই ধরনের বাড়িকে, এই ধরনের বসতিকে সাধারণত রৈখিক বসতি বলা হয়। প্রধানত প্রাকৃতিক ও কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এই ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে ওঠে। তাহলে দেখো, মনে করো এখানে একটা নদী আছে, এই নদীর পাড়ে যে বসতিগুলো গড়ে ওঠে রৈখিক বা সারিবদ্ধভাবে নদীর দুই পাড়ে গড়ে ওঠে, এই ধরনের বসতিকে কি বলা হয়? রৈখিক। সারিবদ্ধভাবে যে বসতিগুলো গড়ে ওঠে। এই ধরনের যে বসতি গড়ে ওঠে, এই ধরনের বসতিকে সারিবদ্ধ বা রৈখিক বসতি বলা হয়। এছাড়া রাস্তার পাশে, রাস্তার দুই পাশে, রাস্তার পাশে যে বসতিগুলো গড়ে ওঠে, রাস্তার পাশে সারিবদ্ধভাবে বসতি গড়ে ওঠে, এই ধরনের বসতিকে সাধারণত রৈখিক বসতি বলা হয়। এই ধরনের বসতিকে সাধারণত কি রৈখিক বসতি বলা হয়। এই বসতি গড়ে ওঠে। এই অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক বসতির
পুকুরের মধ্যে কিছুটা ফাঁকা থাকে, দেখো প্রত্যেকটা বাড়ির মধ্যে কিছুটা ফাঁকা আছে। এখানে এই যে দুই বাড়ির মাঝখানে যে জায়গা ফাঁকাটুকু আছে, এই ফাঁকা জায়গায় হয়তো এই দুই বাড়ির লোকজনের ছোট ছোট ছেলে বাচ্চারা এখানে খেলার মাঠ থাকে, কৃষি ফসল ফলানোর জন্য জায়গা থাকে। এখানে বিভিন্ন ধরনের চাষাবাদও করা হয়, এবং খেলার মাঠও থাকে ছোট ছোট ছেলে মেয়েদের খেলা করার জন্য। এই ফাঁকা জায়গা কিছুটা ফাঁকা থাকে, এই ফাঁকা স্থানটুকু ব্যবহার হয় খামার হিসেবে। বন্যমুক্ত সমতল ভূমিতে এই ধরনের বসতির জন্য সুবিধাজনক। তাই আমরা দেখো, তাহলে আমরা এই যে বসতি সম্পর্কে কি কি জানলাম, বসতির সংজ্ঞা, বসতি স্থাপনের নিয়ামক, বসতির ধরন, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস। তাহলে আমরা এই সম্পর্কে যদি কোশ্চেন আসে, আমাদের কোন ধরনের কোশ্চেন আসতে পারে, যে বসতি কাকে বলে, গ্রামীণ বসতির ধরন ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, বা উদ্দীপকের আলোকে কোন ধরনের বসতি আমাদের দেশে অধিকাংশ এলাকায় লক্ষ্য করা যায় তা বিস্তারিত আলোচনা করো। তাহলে আমাদের বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ থাকবে বসতি কাকে বলে, বাংলাদেশের গ্রামীণ বসতির বৈশিষ্ট্য ও বিন্যাস আলোচনা করো। 2 নম্বর, বসতি মানব বসতি কি, মানব বসতি গড়ে ওঠার নিয়ামক গুলো আলোচনা করো। ঠিক আছে, তোমরা এই কোশ্চেন দুটো সলিউশন করে রাখবে এবং মুখস্থ করে রাখবে, এই ধরনের কোশ্চেন আসতে পারে।